আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পরামিত বিন্যাসের থিওরিটিক্যাল বিষয়গুলো বা বেসিক কনসেপ্টগুলো পড়ব। তো প্রথমেই যেটা পড়ব সেটা হলো পরামিত চলক। তো পরামিত চলক আমরা কাকে বলছি? একটি অবিচ্ছিন্ন দৈব চলক x। তাহলে xটা কি হবে? xটা অবশ্যই অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, একটি অবিচ্ছিন্ন দৈব চলক x কে আমরা পরামিতি চলক বলবো যদি তার সম্ভাবনা ফাংশনটা এরকম হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পরামিত বিন্যাস। আর এখানকার যে চলকটা ব্যবহৃত হয়েছে এই চলকটাকে বলা হচ্ছে পরামিত চলক। ঠিক আছে, তো এই ফাংশনের প্যারামিটার যেগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখানে এক্সটা হইতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, একটা প্যারামিটার মিউটাও হইতে পারে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এবং এটা যে ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার এটা কিন্তু অবশ্যই 0 থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখানকার যে চলক x এটাকে আমরা পরামিত চলক বলবো। ঠিক আছে, আচ্ছা, তো পরামিত চলকের ক্ষেত্রে আমরা এটাকে যদি নতুন একটা চলকে ট্রান্সফার করি, ধরি z = x - μ/σ। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা কিরকম হবে? ঠিক আছে, তাহলে আমরা এই যে নতুন ফাংশনটা পেলাম এই ফাংশনটা, ঠিক আছে, এটাকে আমরা বলবো আদর্শ পরামিত চলক মানে ফাংশন বিন্যাস, আদর্শ পরামিত বিন্যাস। ঠিক আছে, আর এখানে আমরা যে চলকটা পাইলাম, এই যে চলক, এটাকে আমরা বলবো আদর্শ পরামিত চলক। আদর্শ পরামিত চলক। ঠিক আছে, তাহলে জেডটাকে আমরা বলবো এই ক্ষেত্রে আদর্শ পরামিত চলক, এবং এই যে বিন্যাসটা বা এই ফাংশনটা এটাকে বলবো আদর্শ পরামিত বিন্যাস। ঠিক আছে, তো যদি আমাকে পরীক্ষায় প্রশ্ন আসতো যে আদর্শ পরামিত চলক কাকে বলে, তাহলে আমরা জাস্ট বলতাম যে একটি অবিচ্ছিন্ন দৈব চলক জেডকে আদর্শ পরামিত চলক বলা হবে যদি তার সম্ভাবনা ফাংশন এটা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আদর্শ পরামিতি চলক চিনলাম, তারপরে হচ্ছে যে পরামিত চলক চিনলাম। এবার বলবে যে আদর্শ পরামিত চলকের গড় এবং হচ্ছে ভেদাঙ্ক বের করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই যে জেড সমান সমান কত ধরছি, এটা কিন্তু আমরা বলছি আদর্শ পরামিত চলক জেড সমান সমান আমরা বলছি x - μ/ কত সিগমা। ঠিক আছে, তো আমরা উভয় পক্ষে যদি এক্সপেকটেশন নেই তাহলে আমরা বের করছি এখন গড়। তাহলে ই অফ জেড থাকবে ই অফ x - μ/σ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা বাম পাশে নিয়ে নিলাম, তাহলে থাকছে 1/σ থাকলো ই অফ x - μ 1/σ ই অফ x মাইনাস ই অফ মিউ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের মেন যে চলক মানে মেন যে ফাংশনটা ছিল পরামিত চলক। ঠিক আছে, এই পরামিত চলকের গড় কত? ঠিক আছে, পরামিত চলকের গড় হচ্ছে বা পরামিত বিন্যাসের গড় হচ্ছে মিউ। তাহলে আমরা যদি এখানে মিউটা বসিয়ে দিই তাহলে 1/σ ইন্টু মিউ মাইনাস, এটা হচ্ছে যে ধ্রুবক সংখ্যার এক্সপেকটেশন নিলে সেটা থাকে মিউ মাইনাস মিউ। ঠিক আছে, তাহলে মিউ আর মিউ কাটাকাটি করে কত হয়? 0। তো 0-র সাথে আমরা যাই গুণ করি, আমার ফাইনালি আনসার থাকবে কত? 0। ঠিক আছে, তাহলে এই যে আদর্শ পরামিত চলক বা আদর্শ পরামিত বিন্যাস যদি আমরা বলি তাহলে তার গড় হবে, তার গড়টা হচ্ছে 0। যদি ভেদাঙ্ক বলে, ভেদাঙ্ক কত? তাহলে আমরা জাস্ট ভি নিলাম এই যে এই সমীকরণে, তাহলে ভি অফ জেড ভি অফ এক্স মাইনাস μ/σ। ঠিক আছে, তাহলে সিগমাটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে 1/σ² ভি অফ এক্স মাইনাস মিউ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভি অফ এক্স মানে কার ভ্যারিয়েন্স? পরামিত চলক বা পরামিত বিন্যাসের ভ্যারিয়েন্স। এর ভ্যারিয়েন্স কত? σ²। 1/σ² গুণিত σ²। এটা যদি কাটাকাটি করি আমরা তাহলে এখানে 1 থাকে। ঠিক আছে, 1। তাহলে যদি বলে আদর্শ পরামিত চলকের গড় কত? আদর্শ পরামিত চলকের গড় হচ্ছে 0 এবং হচ্ছে ভেদাঙ্ক কত? ভেদাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে,
তো এই থিওরিটিক্যাল জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে পরামিত চলক কোনটাকে বলছি, আদর্শ পরামিত চলক কোনটাকে বলছি। যদি বলে যে আদর্শ পরামিতের চলকে গড় ভেদাঙ্ক বের করো বা গড় ভেদাঙ্ক 1 হয় কেন, তা আমরা এভাবে এক্সপ্লেন করে দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো পরামিত বিন্যাসের কিছু বৈশিষ্ট্য পড়বো। ঠিক আছে, তাহলে পরামিত বিন্যাসের বৈশিষ্ট্য বা ধর্ম বা প্রপার্টি কি কি। ঠিক আছে, তো পরামিত বিন্যাসটা আমরা একটু আগে লিখেছিলাম এফ অফ এক্স দিস ইকুয়াল টু 1/2 পাই সিগমা ই টু দি পাওয়ার -1/2 এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা রেঞ্জ কত ছিল, মাইনাস ইনফিনিট লেস দেন অর ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ লেস দেন অর ইকুয়াল টু মিউ লেস দেন অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটিভ, এবং হচ্ছে সিগমা স্কোয়ার গ্রেটার দেন 0। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে এখানকার যে চলকটা ব্যবহার করা হয়েছে সেই চলকটা কি, এই চলকটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর দিয়ে যে এটি একটি অবিচ্ছিন্ন বিন্যাস। তাহলে কি ধরনের বিন্যাস, অবিচ্ছিন্ন বিন্যাস। এই বিন্যাসের গড় হচ্ছে মিউ এবং ভেদাঙ্ক আমরা পরে এগুলো বের করব যে কিভাবে গড় মিউ হয়, ভেদাঙ্ক সিগমা স্কয়ার পরে বের করব, এবং হচ্ছে ভেদাঙ্ক সিগমা স্কয়ার, এটা একটা প্রপার্টি আমরা দিতে পারি। ঠিক আছে, তারপর আর কি প্রপার্টি দিতে পারি, আমরা বলতে পারি পরামিতি বিন্যাসের ক্ষেত্রে গড় ইকুয়াল টু ভেদাঙ্ক ইকুয়াল টু প্রচুরক। ঠিক আছে, গড় ইকুয়াল টু ভেদাঙ্ক, সরি ভেদাঙ্ক বলছি মধ্য, মধ্য দিস ইকুয়াল টু হচ্ছে প্রচুরক। ঠিক আছে, তাহলে একমাত্র পরামিতি বিন্যাসের ক্ষেত্রে গড় সমান সমান মধ্যক হয় সমান সমান প্রচুরক হয়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আমরা দিতে পারি। তারপরে আমরা বলতে পারি যে এটার হচ্ছে বঙ্কিমতা বা বিটা ওয়ানের যে মানটা, বঙ্কিমতা, বঙ্কিমতা হচ্ছে 0। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি যে এটা মধ্যম সূচাল, মধ্যম সূচাল বিন্যাস। ঠিক আছে, তাহলে আমার এ আর কি বলে 3 মার্কের জন্য 5টা প্রপার্টি এনাফ। তাহলে 1 নম্বরে আমরা কি বললাম যে এই বিন্যাস যেটা সেটা ছিল একটা অবিচ্ছিন্ন বিন্যাস। ঠিক আছে, তারপর এটার গড় এবং হচ্ছে ভেদাঙ্ক সিগমা স্কয়ার, তারপর আমরা পেলাম যে এটার গড় মধ্যক প্রচুরক তিনটাই হচ্ছে সমান, তারপর আমরা পেলাম যে এটার বঙ্কিমতা 0। ঠিক আছে, তারপর আমরা ফাইনালি পেলাম যে এটা একটি মধ্যম সূচাল বিন্যাস। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল আমার পরামিত বিন্যাসের বৈশিষ্ট্য। এবার আমরা পড়ব পরামিত বিন্যাসের অ্যাপ্লিকেশন বা ব্যবহার। 1 নম্বর আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন রকমের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়েছি, যেমন হচ্ছে টি ডিস্ট্রিবিউশন, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এই যে ডিস্ট্রিবিউশনগুলো টি, এফ, তারপর কাই স্কয়ার, ঠিক আছে, এই নমুনায়নগুলো, এই নমুনায়ন বিন্যাসগুলো এগুলো পরামিত বিন্যাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে আমরা কি পড়লাম, টি, এফ এবং কাই স্কয়ার এই নমুনায়ন বিন্যাসগুলো কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, পরামিত বিন্যাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা, দুইটা গড়ের মধ্যে আমরা সমতা যাচাই করতে পরামিত বিন্যাস ব্যবহার করে। তারপর হচ্ছে নমুনার আকার যখন অনেক বড় হয় তখন আমাদের পরামিত বিন্যাস কিন্তু ভালো রেজাল্ট দেয়। পরামিত বিন্যাস ব্যবহৃত হয়। উৎকর্ষতা নির্ণয় নেওয়া যায়, নেওয়া যায়। ঠিক আছে, এনাফ, এই 5টা অ্যাপ্লিকেশন লিখতে পারলে এনাফ। তাহলে 1 নম্বরে আমরা পড়লাম যে বিভিন্ন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেগুলো আছে, যেমন হচ্ছে টি, এফ, কাই স্কয়ার, এই ডিস্ট্রিবিউশনগুলো কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, পরামিত বিন্যাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তারপর হচ্ছে দুইটা গড়ের মধ্যে যখন আমরা সমতা যাচাই করি তখন হচ্ছে আমরা পরামিত বিন্যাস ব্যবহার করি, দুইটা গড়ের সমতা যাচাইয়ের জন্য আমরা পরামিত বিন্যাস ব্যবহার করি। আর নমুনার আকার যখন কি হয়, নমুনার আকার যখন অনেক বড় হয়ে যায় তখন আমরা পরামিত বিন্যাস ব্যবহার করতে পারি। তারপরে শিল্প কারখানায় বিভিন্ন দ্রব্যের উৎকর্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরামিত বিন্যাস ব্যবহার করে। আর কি করলাম যে আমরা নমুনাকে পরামিত বিন্যাসের সাথে তুলনা করে, এই যে নমুনাকে যদি আমরা পরামিত বিন্যাসের সাথে তুলনা করে আমরা সমগ্রক সম্পর্কে একটা ধারণা নিতে পারি। ঠিক আছে, তো 3 মার্কের জন্য এই 5টা অ্যাপ্লিকেশন বা ব্যবহার বা উদাহরণ যদি বলে, বাস্তব উদাহরণ দাও, আমরা এগুলো দিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো আমরা যে নর্মাল কার্ভটা আছে এই কার্ভের বৈশিষ্ট্য অনেক সময় পরীক্ষা লিখতে বলে পারি। এই রেখাটা হচ্ছে একটি সুষম রেখা। এটা কি ধরনের রেখা, এটা হচ্ছে সুষম রেখা। ঠিক
ঠিক আছে, 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সুষম রেখা। ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য বলতে পারি, এই রেখার কিন্তু বঙ্কিমতা শূন্য। ঠিক আছে, আমরা এটা রেখার কি পেলাম, বঙ্কিমতা, বঙ্কিমতা শূন্য। ঠিক আছে, বঙ্কিমতা শূন্য মানে কি, এই যে বামে হলে এটা, তারপর যদি ডানে হয় তাহলে এই যে এরকম, কিন্তু এটা কোন দিকে আছে, একদম সুষমভাবে আছে, তার মানে কি এটা বঙ্কিমতা শূন্য। তাহলে আমরা এটাও বলতে পারি সুষম রেখা, অথবা আমরা বলতে পারি এই রেখার বঙ্কিমতা শূন্য। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি যে এই রেখার একদম চূড়া বরাবর, একদমই পিক পয়েন্ট অর্থাৎ চূড়ায়, এই যে পিক পয়েন্টে আমরা যেভাবে করে করে আঁকি, এই যে পিক পয়েন্ট চূড়ায়, এই চূড়ায় হচ্ছে মিউ অবস্থান করে, বা হচ্ছে আমরা বলতে পারি মধ্যক বা গড় অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই রেখার চূড়ায় গড় অবস্থান করে, গড় বা মধ্যক বা প্রচুরক অবস্থান করে, ঠিক আছে, এটা একটা প্রপার্টি আমরা দিতে পারি যে এই রেখার চূড়ায় একদম এই শীর্ষবিন্দুতে গড় মধ্য প্রচুর, একদম এইরকমও না, আবার হচ্ছে এইরকম খুব সুচলও না। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের রেখা, এটা হচ্ছে মধ্যম সুচল রেখা। তাহলে আমরা যে এই যে পরামিতির যে রেখাটা আমরা পেলাম, সেই রেখাটা হচ্ছে একটা মধ্যম সুচল রেখা। আমরা বলতে পারি এটা হচ্ছে একটা মধ্যম সুচল রেখা। কি ধরনের রেখা, মধ্যম সুচল রেখা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য যদি বলে তাহলে আমরা দিয়ে দিতে পারি, এই যে এই পার্ট কিন্তু কখনো মিলিত হয় না। ঠিক আছে, এটা যদি আমরা y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ, তাহলে এই পার্টটা কিন্তু কখনো কি হয় না, কখনো মিলিত হয় না, যতই দূরে যাক যেতে 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 টাচ করবে না, চলতে থাকবে কিন্তু টাচ করবে না। ঠিক আছে, আমরা বলতে পারি যে এই রেখার প্রান্তদ্বয়, এর প্রান্তদ্বয় কখনো x অক্ষকে যে এই রেখাটা দেখতে কি গম্বুজের মতো, এই রেখা গম্বুজাকৃতির। ঠিক আছে, এনাফ, এই 6টা বৈশিষ্ট্য দিলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা বললাম যে সুষম রেখা অর্থাৎ বঙ্কিমতা শূন্য, আমি এটাকে একটা বৈশিষ্ট্য যদি ধরি। তারপরে রেখার চূড়ায় এই যে একদম পিক পয়েন্টে গড় মধ্য প্রচুরক অবস্থান করে। তারপর হচ্ছে যেটা হচ্ছে একটা মধ্যম সূচাল রেখা, এর প্রান্তদ্বয় কখনো x অক্ষকে স্পর্শ করে না, এবং এই রেখা হচ্ছে দেখতে অনেকটা গম্বুজ আকৃতি। আচ্ছা, তো মোটামুটিভাবে ধরে নিলাম যেটা একটা নর্মাল রেখা, নর্মাল কার্ভ বা হচ্ছে যে পরামিত রেখা। ঠিক আছে, তাহলে এদিকে কি আছে, এদিকে আছে মাইনাস ইনফিনিটিভ, এদিকে আছে প্লাস ইনফিনিটিভ। ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এবং মোটামুটিভাবে মিডিল বরাবর এইরকম একটা জায়গাতে আমি ধরে নিলাম এটা একদম মধ্যক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মিউ অবস্থান করে। ঠিক আছে, তাহলে এটার এই কার্ভের টোটাল প্রবাবিলিটি কত, টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে এই পার্টের এই অর্ধেকের প্রবাবিলিটি কত, এই পার্টের প্রবাবিলিটি কিন্তু হচ্ছে 0.5। একইভাবে এই পার্টের এই অর্ধেকের প্রবাবিলিটি কত, এই অর্ধেকের প্রবাবিলিটি হচ্ছে 0.5, এবং টোটালটা যোগ করলে আমার প্রবাবিলিটির মানটা, টোটাল প্রবাবিলিটি হবে 1। ঠিক আছে, তাহলে এটা তো একটা ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। ঠিক আছে, তো নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা কত জানি, গড় দিস ইকুয়াল টু হচ্ছে মিউ, আর হচ্ছে যে ভেদাঙ্ক হচ্ছে সিগমা। ঠিক আছে, আচ্ছা, এখন কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই যে ডান পাশ এই পার্টটা কিন্তু হচ্ছে পজিটিভ, এই পার্টটা হচ্ছে প্লাস ভিই অর্থাৎ পজিটিভ মান, এটা হচ্ছে মাইনাস ভিই নেগেটিভ মান। ঠিক আছে, তো আমার কয়েকটা প্যারামিটার একটু মনে রাখতে হবে, যে মিউ প্লাস সিগমা। ঠিক আছে, মিউ মানে হচ্ছে মিউ প্লাস সিগমার মান আমরা বের করবো এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বা আমাকে যেটা যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে আমরা সিগমাটা ক্যালকুলেশন করব, করার পরে এই যে মিউ প্লাস সিগমা আর হচ্ছে মিউ মাইনাস সিগমা কে কোথায় অবস্থান করবে, তাহলে মিউ তো এখানে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে মিউ প্লাস সিগমা, তার মানে মনে মনে ধরে নিলাম যে এই পর্যন্ত আসলো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম সিগমা। ঠিক আছে, এতখানি পর্যন্ত সিগমার, এখানে হচ্ছে মিউ প্লাস সিগমা হচ্ছে, তাহলে এই এরিয়াটুকু, এই যে এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে মিউ প্লাস সিগমা, এই পার্টটা। ঠিক আছে, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে মিউ প্লাস সিগমা। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিগমা যদি এদিকে হয় তাহলে মাইনাস করলে, ঠিক আছে, মিউ থেকে সিগমা পরিমাণ অংশ মাইনাস করলে তাহলে নেগেটিভ কোন দিকে, নেগেটিভ হচ্ছে এই পার্টে, এখানে কিন্তু সিগমা মাইনাস না। ঠিক আছে, সিগমা তো কখনো নেগেটিভ হয়, মিউ থেকে সিগমা পার্টটা আমি বিয়োগ করে দিচ্ছি, তো ওইটা পার্টটা হবে কি বাম দিকে। ঠিক আছে, তাহলে এই অংশটুকু, তাহলে এখানে আমরা সিগমা ধরলাম, এখানে যদি সিগমা থাকে, ঠিক আছে, তাহলে এই পার্টটা হচ্ছে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে এটুকু হচ্ছে মিউ মাইনাস
সিগমা, ঠিক আছে। তাহলে এটুকু কি, এটুকু পেলাম আমরা মিউ মাইনাস সিগমা। এই যে টোটাল যে এরিয়াটুকু পেলাম, এই টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াটা কতটুকু পেলাম, এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 0.6826, ঠিক আছে। এবং এটা সব সময়ের জন্য সত্য কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা যদি সিগমা ক্যালকুলেশন করি, সিগমা ক্যালকুলেশন করে মিউ প্লাস সিগমা আর মিউ মাইনাস সিগমা এটুকুর যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল পাবো কত, 0.6826, ঠিক আছে। তাহলে এটুকুর ক্ষেত্রফল আমি কত পেলাম, 0.6826, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি সিগমা হয় তাহলে আরও এতখানি পরিমাণ অংশ এখানে, এখানে তাহলে আরেকটা সিগমা আছে, এখানে সিগমা ধরে নিলাম, এখানে সিগমা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এই অংশটুকু কতখানি, আমি একটু মুছলাম এটুকু। তাহলে এবার এবার হচ্ছে যে এটা তো মিউ, এটা হচ্ছে সেন্টারে মিউ আছে, মিউ প্লাস এই যে এই পার্টটা, তাহলে এই পার্টটা কি মিউ প্লাস এটুকু হচ্ছে 2 সিগমা, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে কতখানি 2 সিগমা, এখান থেকে মানে পুরোটুকু কিন্তু, যে এখান থেকে এই অংশটুকু পুরোটুকু, এখান থেকে এই অংশটুকু পুরোটুকু, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে মিউ প্লাস 2 সিগমা। একইভাবে এই যে এখানে একটা সিগমা পাবো, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি বাম পাশে তাহলে কতখানি পাবো, এইটুকু, এটুকু হচ্ছে তাহলে মিউ মাইনাস 2 সিগমা, ঠিক আছে। এই অংশটুকুর, এই পুরোটুকুর, এটুকুর ক্ষেত্রফল কত পাবো আমরা, এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন 0.9544, ঠিক আছে। তাহলে এটুকুর ক্ষেত্রফল কত পেয়েছিলাম, অর্থাৎ মিউ মাইনাস 2 সিগমা, মিউ মাইনাস সিগমা থেকে আমরা একটু আগে লিখেছিলাম মিউ মাইনাস সিগমা, আর এখানে হচ্ছে মিউ প্লাস সিগমা। তাহলে মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমা পর্যন্ত এটুকুর ক্ষেত্রফল ছিল 0.68%, বা 0 পয়েন্ট এভাবে আমরা পেয়েছিলাম 0.6826, ঠিক আছে, এটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে। আর এই যে 2 সিগমা, অর্থাৎ বাম পাশে 2 সিগমা, ডান পাশে 2 এই অংশটুকুর ক্ষেত্রফল পেলাম কত, 0.9544, ঠিক আছে। আমরা আরও যদি সামনে আগাই তাহলে এই যে এই পার্টটা, তাহলে এই পার্টটা কত হবে, এই পার্টটা হবে মিউ প্লাস 3 সিগমা। একইভাবে যদি আমি বামে আরেকটুকু আগাই, এই যে সিগমা, তাহলে এই অংশটুকু কত হবে, এই অংশটুকু হবে মিউ মাইনাস 3 সিগমা। তাহলে এবার এরিয়াটা আরও বড় হয়ে গেল, এই যে এরিয়াটা আরও বড়, এই পুরোটুকু এখান থেকে এদিক, আবার এখান থেকে এদিক, ঠিক আছে। তাহলে এটুকুর ক্ষেত্রফল, তাহলে এটুকুর ক্ষেত্রফল আমি কত পাবো, এটুকুর ক্ষেত্রফল পাবো জি, তাহলে এটুকুর ক্ষেত্রফল আমি কত পাবো, এটুকুর ক্ষেত্রফল আমি পাবো 0.9973, ঠিক আছে। এটাই ছিল নর্মাল কার্ভ সম্পর্কে একটু কিছু ইনফরমেশন, যে এটুকুর ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি, যখন 2 সিগমা পরিমাণ অংশ নিচ্ছি তখন আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি, এবং হচ্ছে 3 সিগমা পর্যন্ত যখন নিচ্ছি তখন আমরা ক্ষেত্রফল কত পাচ্ছি। এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাথ করতে গেলে আরেকটা কনসেপ্ট আমার কাজে লাগে, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহারটাও শিখবো আজকে। এখানে বোঝানোর জন্য কয়েকটা মান স্ট্যান্ডার্ড হিসাবে নিয়েছে, আমরা এই কটা মান গ্রাফে দেখব কিভাবে আসে, আর হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে বের করা যায় সেটাও একটু শিখবো আমরা, ঠিক আছে। তো প্রথমে আমি কত নিয়েছি, যে পি অফ জেড এর মানটা -1.5 থেকে কিন্তু বড়, অর্থাৎ আমার নর্মাল কার্ভ যদি এইরকম হয়, এরকম হয়, তাহলে 1.5 -1.5 আমি কোথায় পাবো, এখানে হচ্ছে 0, ঠিক আছে। এই যে স্ট্যান্ডার্ড জেড হচ্ছে কি, জেড হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং হচ্ছে ভ্যারিয়েন্সটা হচ্ছে 1, আমরা এভাবে লিখি যেহেতু। তাহলে মিনটা কোথায়, মিনটা হচ্ছে 0। এখন জেড এর মানটা হচ্ছে -1.45 এর থেকে বড়। এখন -1.45 কোথায় পাওয়া যাবে, আনুমানিকভাবে এরকম একটা জায়গাতে ধরে নিলাম যে -1.45 আছে, ঠিক আছে। তাহলে এই অংশটুকু, তাহলে আমার ক্ষেত্রফল কোনটি চাইছে, -1.5 এর থেকে বড়র দিকে, ডান দিকে। তাহলে বড় মানে কোন দিকে, যে দিক বড় মান, এই অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত আসবে, এই অংশটুকুর ক্ষেত্রফল আসবে, আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই পেয়ে নিব। আচ্ছা, এখানে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে পি কিউ আর, ঠিক আছে। যখন লেস দেন অর ইকুয়াল টু থাকবে তখন আমরা পি ইউজ করব, যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে তখন হচ্ছে আর ইউজ করব, আর বাকি ক্ষেত্রে আমরা কিউটা ইউজ করবো। তাহলে এখানে বলছে -1.5 এর থেকে বড়, তাহলে বড় কোন দিকে, বড় হচ্ছে যে আর এ, তাহলে 3 নাম্বার। এবার আমরা বসাবো -1.45, ঠিক আছে। তাহলে অংশটুকু কতটুকু আসবে, অংশটা হচ্ছে 0.9246, ঠিক আছে। কত আসলো, 0.9246, অর্থাৎ এই অংশটুকুর এরিয়া হচ্ছে 0.9246, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে প্রশ্ন বার হচ্ছে যে আমার এই তো থাকলো এটাই, তাহলে আদর্শ পরামিতি চলক, তার মানে এখানে 0 থাকবে, -1.45 মোটামুটি এরকম একটা জায়গাতে আসলো 1.45, ঠিক আছে, এই অংশটুকু। তাহলে এটার থেকে আবার ছোট মান বামের দিকে, তাহলে এবার হচ্ছে যে এই পার্টটা হবে, এই পার্টটা হবে, ঠিক আছে। তাহলে এই পার্টটার ক্ষেত্রফল কত আমরা বের করি,
0.0735, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম? 0.0735, ঠিক আছে। এটা আমরা পেলাম 0.0735, ঠিক আছে। তাহলে 0.0735, আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে দেখা যাক তো আমার টোটাল প্রবাবিলিটি 1 হয় কিনা। এত প্লাস 0.9246, ঠিক আছে। কেউ চাইলে করে দেখতে পারে 0.99, অর্থাৎ প্রায় 1-এর কাছাকাছি একটা মান পেলাম, যেহেতু ডান পাশে আরও মান আছে ওইগুলো আমরা ইগনোর করেছি, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটারে কোন টার্মটা ইউজ করব? আমরা এখানে ইউজ করব কিউটা, ক্যালকুলেটারে কিউ এর অংশটা ইউজ করব। আর যখন লেস দেন বলবে তখন হচ্ছে আমরা পি এর পার্ট পি দিয়ে ইউজ করব, ঠিক আছে। আর এই দুটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা এটা হচ্ছে যে আর ইউজ করবো আমরা, আর মাঝে মাঝে যেগুলো থাকবে সেগুলোতে আমরা কিউ ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, এবার একইভাবে পি অফ জেড গ্রেটার দেন টু জেড লেস দেন টু, এটা কীভাবে বের করবো? জেড গ্রেটার দেন টু মানে কি? আমার এই যেটা কার্ভ, ঠিক আছে, তাহলে 2-এর থেকে বড়, তাহলে এখানে আছে কি 0, তাহলে 2 কোথায় থাকবে? এরকম একটা জায়গাতে ধরে নিলাম 2 আছে, তাহলে 2-এর থেকে বড়, তার মানে এই রিজনটা আমার চাইছে, এই অঞ্চলটা চাইছে, ঠিক আছে। তাহলে একইভাবে পরেরটাতে বলছে 2-এর থেকে ছোট, তাহলে 2-এর থেকে ছোট কোন অংশটুকু? 2-এর থেকে ছোট হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই তাহলে কোনটা কত পাই একটু দেখে নেই। $0.97725, $0.02275, ঠিক আছে। তাহলে এটুকু আমরা কত পেলাম? এটুকু আমরা পেয়েছি 0.97725, ঠিক আছে, এবং এটা পেলাম 0.20227। আমরা এই দুটোকে যোগ করে তাহলে হচ্ছে 1 পাবো, ঠিক আছে। এবার এখানে একটু খেয়াল করতে হবে, এখানে এত কীরকম হবে? আচ্ছা, এখানে রয়েছে মিডিল পয়েন্ট, ঠিক আছে, মানে হচ্ছে এখানে 2.47, তাহলে -2.47 মোটামুটি করে এখানে নিলাম -2.47, ঠিক আছে। আর হচ্ছে কত? -1.72, তাহলে -1.72 মোটামুটি করে এখানে রয়েছে -1.72, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে কোনটার মান? আমাকে এই পার্টের মানে এই অংশটুকু বের করতে হবে, এইখান থেকে শুরু করে এইখান থেকে, যে মাঝখানে যে পার্টটা আছে না, মাঝখানে যে পার্টটা আছে সেটা, এই ক্ষেত্রফলটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্ষেত্র, আচ্ছা আমি আরেকটা জিনিস একটু এই কিউ এর ফাংশনটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এগুলো পি কিউ আর এগুলো কিন্তু আমি ক্যালকুলেটর থেকে জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে, অত ভিতরে আমি যাচ্ছি না, যেহেতু আমার প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা জাস্ট জানলেই হবে যে কীভাবে হয়, ঠিক আছে। আমরা কনসেপ্টের ভিতরে ঢুকছি, আমাদের ক্লাস আরও বড় হয়ে যাবে। তো এই যে আমরা যে পি এর ফাংশনটা দিলাম মানে কি লেস দেন, তার মানে আমি যদি একটা পয়েন্ট নেই, যে কোনো জায়গাতে হোক সেটা পয়েন্ট, ঠিক আছে, এই যে কোনো একটা জায়গাতে, ধরা যাক এরকম একটা জায়গাতে যদি পয়েন্ট হয়, তাহলে লেস দেন মানে কি এই বামের অংশটুকু সবসময় সে কভার করবে, ঠিক আছে। যদি পয়েন্ট এরকম একটা জায়গাতে হয়, এরকম একটা জায়গাতে হয়, তারপরও সে এই অংশটুকু কভার করবে, ঠিক আছে। একইভাবে এই আর ফাংশনটা কী করবে? আর ফাংশনটা হচ্ছে এরকম একটা কার্ভ যদি হয়, তাহলে আমি যে অংশটুকু নিব সেটা ডান পাশটা সবসময় কভার করবে, ঠিক আছে। আমি যদি এইদিকে কোনো মান নিই, এখানে কোনো মান নিই, তাও ওই ডান পাশটায় কভার করবে, ঠিক আছে। এটা হলো পি আর আর এর মানে সম্পর্ক, ঠিক আছে। এখন কিউ কি কাজ করবে? কিউ যে কাজটা করবে সেটা হলো কিউ মিডিল পর্যন্ত যাবে সে, অর্থাৎ আমি এই যে এখানে একটা পরামিতি রেখা অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এটা হচ্ছে যে মিডিল মানে কত? এখানে মিন 0 আছে, অর্থাৎ এটা হচ্ছে মধ্যক। এখন আমি যখন কিউ চাপ দিব তখন সে কোনটাকে ক্যালকুলেশন করবে? ধরা যাক এখানে কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে, এখানে কোনো একটা বিন্দু আছে, সে সবসময় এই মিডিল থেকে যতটুকু এরিয়া আছে এটুকু সে কভার করবে সবসময়, ঠিক আছে। আমি যদি এখানে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে এখান থেকে তার এ পাশের মিডিল, অর্থাৎ তখন সে এই পার্টটা কভার করবে, ঠিক আছে। এটা হচ্ছে যে মানে পি কিউ আর ফাংশনটা বোঝার, জাস্ট হালকাভাবে বোঝার একটা উপায় আর কি। তাহলে আমরা বের করব কি কিউ ফাংশন দিয়ে করতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এখানে আগে বের করে নিব এবং তারপরে বের করব কত? এখান থেকে এখানে। তাহলে এইটা থেকে এটা যদি বাদ দিই তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বের করব এটুকুর ক্ষেত্রফল, এই যে এটুকুর ক্ষেত্রফল, তাহলে এটুকুর ক্ষেত্রফল কত হয় আমরা দেখি।
এটার মান কত 0.45728, ঠিক আছে। তাহলে এটুকুর মান পেলাম 0.45728, ঠিক আছে। এটা পেলাম এই যে লাল অংশটুকু মার্ক করা এরিয়াটা। এবার এটুকুর কত পাবো সেটা আমরা একটু বের করি। (0.49324), তাহলে এই যে এখান থেকে এই অংশটুকু পুরোটুকু, এই যে এই অংশটুকু পুরোটা পাবো 0.4934, ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম এটা, এখান থেকে পেলাম এটা। এখন তাহলে বড় মান কোনটা? তাহলে যে এই পুরোটুকু থেকে যদি আমি এটুক বাদ দিই, ঠিক আছে, এখান থেকে এটুক বাদ, তাহলে কি অটোমেটিক আমরা এই ক্ষেত্রফল, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত ক্ষেত্রফল কোনটুক, এটুক আমরা চাচ্ছি। তাহলে আমরা যদি পুরোটুকু থেকে, এখান থেকে এটুক থেকে আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পেয়ে নেবো, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? এত মাইনাস 0.45728, ঠিক আছে। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল হলো 0.035, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা যে অংশটুকু চাচ্ছিলাম, এই যেটুকুর অংশ, এই অংশটুকু কত পেলাম? 0.03 59, ঠিক আছে। তো কীভাবে বের করলাম আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। এখন কেউ যদি বলে যে না আমি আরেকটা কাজ করব, সে কাজ হলো আমি এই যে এটা কার্ভ আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট থাকলো, এখানে হচ্ছে যে -1.72 আছে, এখানে হচ্ছে কত -2.47 আছে। এখন কেউ বললো যে না আমি আরেকটা কাজ করব, সেটা হলো আমি যদি এখানকার এই ক্ষেত্রফলটা থেকে যদি এখানকার এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাও কিন্তু আমি এই ক্ষেত্রফলটা পাই, ঠিক আছে। অর্থাৎ আমি কি বললাম, এই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলে তাও আমার অ্যান্সার হবে। ওকে, তাহলে এদিক কি বাম দিকে লেস দেনের পার্ট কনসেপ্ট আসছে, ঠিক আছে। লেস দেনের কনসেপ্ট আমরা কি দিয়ে করি? লেস দেনের কনসেপ্ট আমরা করি পি দিয়ে। তো আমরা একটু দেখি তো, আমরা ওই ফাংশনটা যদি ইউজ করতাম তাহলে হতো কিনা, একই জিনিস, ঠিক আছে। আমি জাস্ট বোঝাচ্ছি, ওভাবেও করলে হয়, এভাবেও করলে হয়। তাহলে হচ্ছে যে -1.72, ঠিক আছে। কত হলো এটা? 0.0427, 0.0427। তারপরে 2.47, 0.00675, ঠিক আছে। তাহলে এটা থেকে যদি এটা আমি বাদ দিই, তো কত হয় একটু দেখি। তাহলে আমার আসছে কিন্তু এই যে 0.0359, ঠিক আছে। তাহলে দিস ইকুয়াল আমরা পেলাম 0.0359। তো যে যেটাতে কমফোর্ট, যদি কেউ বলে যে না আমি কিউ এর ফাংশন ইউজ করতে চাচ্ছি না, আমি পি দিয়ে করবো, তাহলে পি দিয়ে কনসেপ্ট কি, পি সবসময় বাম দিকটা ক্যালকুলেশন করে। তাহলে এখানকার ক্ষেত্রফল থেকে এখানকার ক্ষেত্রফল বাদ দিলে এই অংশটুকু পেয়ে নিলাম। আর আমি এটাতে কি করলাম, আমি এইটুকুর ক্ষেত্রফল থেকে এটুকুর ক্ষেত্রফল বাদ দিলাম, দিয়ে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। যে যেটাতে কমফোর্ট ফিল করি সে সেটাতে করবো, ঠিক আছে। আমি 3টে নিয়মই শিখিয়ে দিলাম জাস্ট। ওকে, এবার আরেকটা করলে আমাদের মোটামুটি করে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সেটা হলো বলছে যে -1.48 থেকে 2.82, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু আঁকলে কীরকম হয়। এটা হচ্ছে মিডিল, তাহলে এখানে আমি ধরলাম -1.48 আর এখানে হচ্ছে 2.82, ঠিক আছে। তাহলে আমরা যদি কিউ ফাংশনটা ইউজ করি, তাহলে এটার জন্য আমি এই ক্ষেত্রফল পাবো, আর এটার জন্য আমি এই ক্ষেত্রফল পাবো। দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমি এই প্রবাবিলিটিটা পেয়ে নেব। আচ্ছা, এটার অ্যান্সার আমরা পেয়েছিলাম 0.0359, ঠিক আছে। এবার এটা বের করি আমরা, কত হয়। -1.48, এটা করলো 0.43056,
ঠিক আছে। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি ওই জায়গাতে জাস্ট মানটা বসাবো, 0.4976। তাহলে এটা কি এই ক্ষেত্রফল মানে কি দুইটা যোগফল, তাহলে এটা প্লাস এটা করলে কত হয় আমাদের, প্লাস 0.43056, তার মানে 0.92816, তার মানে আমার টোটাল ক্ষেত্রফল আসলো 0.92816। ঠিক আছে, 0.92816। ওকে, এখন কেউ যদি বলে যে আমি এটা না এই যে পি এর ফাংশন ইউজ করবো, তখন এখানে কিন্তু একটা ঝামেলা হয়। কি ঝামেলা? তখন আমাকে এই ক্ষেত্রফল বাইর করতে হবে, ঠিক আছে, তারপরে এই ক্ষেত্রফল বাইর করতে হবে। 1 থেকে যদি আমি এই দুটা ক্ষেত্রফল বাদ দিই তখন আমরা এটা পাবো। ঠিক আছে, আমরা চাইলে করে দেখতে পারি, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, এক কথায় বেসিক থিওরিটিক্যাল যে আলোচনাগুলো সেগুলো করলাম, এবং আমরা একটা গ্রাফটা একটু বোঝার চেষ্টা করলাম ম্যাথ করার সময়, যাতে আমরা গ্রাফটা এই মানগুলো ঠিকভাবে ইউজ করতে পারি, ক্যালকুলেটরে বের করতে পারি, সেগুলো আমরা আজকে শিখলাম। ঠিক আছে, তো এরপরের ক্লাসে আমরা গড় ভেদাঙ্ক মধ্যক এগুলো বের করব। তারপরের ক্লাসে আর কি বঙ্কিমত্ব সূচলতে ভাবে করে ক্রমান্বয়ে আমরা ক্লাসগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন বা পরামিত বিন্যাসের ক্লাসগুলো শেষ করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।